নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। করোনার এই সংকট থাকা সত্ত্বেও আমরা পবিত্র ঈদুল আজহার ছুটি মোটামুটি ভালোভাবে কাটিয়েছি। ঈদের ছুটির কারণে কিছুদিন অনলাইন ক্লাস বন্ধ ছিল। ছুটি শেষে গত শনিবার অর্থাৎ ৮ তারিখ থেকে আবারও যথারীতি ক্লাস চালু হয়েছে। এখন আবার তোমাদের পুরোদমে পড়াশোনা শুরু করতে হবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী মিরপুর, ঢাকা ১২১৬। প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশের পাঠ পরিচিতি দেখো। শ্রেণী নবম ও দশম, বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় ১৩। অধ্যায়টির নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপর আজকের ক্লাসের যে তারিখে সংগঠিত হচ্ছে সেই তারিখটি দেওয়া আছে ১৩/৮/২০২০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো ছবিতে, প্রথম ছবিটিতে কি দেখা যাচ্ছে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো ব্যাংকটির সাইনবোর্ডে লেখা আছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তারপরের চিত্রটিতে দেখা যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। এটি ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড হচ্ছে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এটা পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকও বটে। তারপরে দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তারপরে দেখা যাচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইউনাইটেড স্টেটস। সবশেষ চিত্রটিতে দেখা যাচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এটি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলো থেকে আমরা এটি জানতে পারি যে প্রত্যেকটি দেশেরই একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। প্রত্যেক দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। যেমন রয়েছে আমাদের দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক আছে, যেটির নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এরকম পৃথিবীর সকল দেশের একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের শিক্ষণফলটি লক্ষ্য করো। এই পাঠ শেষে তোমরা কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ২ নম্বরে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সমূহ চিহ্নিত করতে পারবে। ৩ নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। তাহলে আজকে আমরা যে পাঠ নিয়ে আলোচনা করব, এই পাঠ থেকে তোমরা এই ৩টি বিষয় জানতে পারবে। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটি ছবি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, যেটি ঢাকার মতিঝিলে অবস্থিত। মতিঝিল শাপলা চত্বরের পাশেই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকটি অবস্থিত। এটির চিত্র, ছবি দেখাচ্ছি তোমাদের। এবারে আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিব। কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে তোমার সরকারের ব্যাংক,
এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থাৎ এটি রাষ্ট্রীয় সম্পত্তি, এটি কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পদ নয় বা প্রতিষ্ঠান নয়। তারপরে এটি একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, এটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই প্রতিষ্ঠানটির প্রধান উদ্দেশ্য মূলত জনকল্যাণ বা সমাজ কল্যাণ হলো এই প্রতিষ্ঠানটার প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য, অর্থাৎ এটি একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তারপরে এই প্রতিষ্ঠানটার প্রধান কাজ হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা। তারপর এই ব্যাংকটির প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এটি সকল ব্যাংকের অভিভাবক। এই কেন্দ্রীয় ব্যাংকটি দেশের যত আর্থিক প্রতিষ্ঠান আছে, অর্থাৎ যত বাণিজ্যিক ব্যাংক বা যত তফসিলি ব্যাংক আছে বা যত আর্থিক প্রতিষ্ঠান আছে, সকল আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক। এবারে আমরা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানবো। কেন্দ্রীয় ব্যাংকের মোট উদ্দেশ্য আছে 16টি। কেন্দ্রীয় ব্যাংকের মোট 16টি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ। বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ, অর্থাৎ তোমার কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো তোমার সুসংগঠিত মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তোমার আরেকটি উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তারপরে আরেকটি, এটি প্রধান উদ্দেশ্য বটে, কেন্দ্রীয় ব্যাংকের এটি একটি প্রধান উদ্দেশ্য, অর্থাৎ নোট ও মুদ্রা প্রচলন। নতুন নোট বা মুদ্রা প্রচলন করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য। তারপর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। এটি হচ্ছে যেমন তোমার কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে। আমদানি ও রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ অপরিহার্য। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। তারপরে দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশীয় মুদ্রার মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করে। তারপর ব্যাংক সমূহের ব্যাংকার, এটি সকল ব্যাংকের অভিভাবক, সকল আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করে। এই কারণে এটিকে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে, ব্যাংকারের ভূমিকায় দেখা যায় কেন্দ্রীয় ব্যাংক। তারপর নিকাশ ঘর হিসেবে কাজ করা। নিকাশ ঘর হিসেবে কাজ করে হলো তোমার গোটা ব্যাংকিং ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক সমূহের মধ্যকার লেনদেন নিষ্পত্তি করে থাকে। অর্থাৎ নিকাশ ঘর হিসেবে কাজ করে। এই নিকাশ ঘরের মাধ্যমে অর্থাৎ সকল বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার যত লেনদেন হয়, এই নিকাশ ঘরের মাধ্যমে সকল লেনদেনে নিষ্পত্তি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তোমার নিকাশ ঘর হিসেবে কাজ করে। নিকাশ ঘর হিসেবে কাজ করে, অর্থাৎ এই নিকাশ ঘরের মাধ্যমে সকল ব্যাংকের মধ্যকার যত লেনদেন আছে সব নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তি করে। ঋণ, আরেকটা উদ্দেশ্য হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। তারপরে হলো সরকারকে পরামর্শ দেওয়া, বিভিন্ন অর্থনৈতিক পরামর্শ, যদি দেশে কোনো আর্থিক সংকট দেখা দেয় বা দেশের অর্থনীতি যদি খারাপের দিকে যায় বা মন্দার দিকে যায়, তখন সরকারকে পরামর্শ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তারপর মূল্যস্তর স্থিতিশীল রাখা। মূল্যস্তরটা কিভাবে স্থিতিশীল রাখে? তোমার অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতিতে মন্দা ভাব দেখা দিয়ে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণে রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক তোমার অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রেখে, অর্থাৎ প্রয়োজন মাফিক অর্থ সরবরাহ করে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে। তারপরে এটা সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। যেমন সরকারের অর্থ সংরক্ষণ
এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারের সকল অর্থ সংরক্ষণ, তারপর সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। তারপর জনকল্যাণ, তোমার জনকল্যাণমূলক কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমূলক কাজ করা। দেশের জনগণের কল্যাণে সবসময় এই ব্যাংকটি কাজ করে, এটি ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। তারপর সম্পদের সুষম বন্টন, বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। সম্পদের সুষম বন্টন কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। তারপর হলো মূলধন গঠনে সহায়তা করা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহকে ঋণ প্রদান করে তাদের গ্রাহকদের ঋণ প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে থাকে। এভাবে তোমার উদ্যোক্তারা বা বিভিন্ন মানুষ মূলধন গঠন করে থাকে। তারপর সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য, সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। তারপর সর্বশেষ উদ্দেশ্যটি হচ্ছে ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক অর্থাৎ গাইড হিসেবে কাজ করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক, দেশের অন্যান্য ব্যাংক সমূহের পথ প্রদর্শক হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। দেশের যত ব্যাংক আছে সকল ব্যাংকের পথ প্রদর্শক অর্থাৎ গাইড হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো কি কি সেটি আমরা জানবো। যেমন প্রথম কার্যাবলী আছে তোমার সাধারণ কার্য। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলোকে তোমার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমটি হচ্ছে সাধারণ কার্যাবলী, তারপরে হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী, তারপরে কার্যাবলী আছে সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে সম্পাদিত কার্যাবলী, তারপর সবশেষে অন্যান্য কার্যাবলী। এবারে আমরা সাধারণ কার্যাবলীগুলো সম্পর্কে জানব। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী কয়টি আছে? কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী আছে 11টি। তোমাদের পাঠ্য বইয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী 11টি সাধারণ কার্যাবলী আলোচনা করা হয়েছে। এগুলো হচ্ছে 1 নম্বরে নোট ও মুদ্রা প্রচলন। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর শুরুতেই প্রধানতম কার্যাবলী হচ্ছে নোট ও মুদ্রা, নতুন নতুন নোট ও মুদ্রা প্রচলন করা। তারপরে মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করা, এটাও কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি কাজ, সাধারণ কাজ। মুদ্রা বাজারের অভিভাবক, এখানে একজন বৃদ্ধ ব্যক্তি ছবি দেওয়া আছে, অর্থাৎ সাধারণত বয়স্ক মানুষ, এখানে বয়স্ক মানুষদের ছবি দেওয়া হয়েছে কারণ সাধারণত পরিবারের গৃহকর্তা বা অভিভাবকেরা বয়স্ক ব্যক্তি হয়ে থাকে। অর্থাৎ মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপর 3 নম্বরে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে। সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি। 4 নম্বর হলো ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে। এই আর্থিক নীতিগুলো কি? যেমন তোমার ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ। বিভিন্ন আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ। এখানে একজন গাড়ি চালককে স্টিয়ারিং হুইল, কারণ তোমরা জানো স্টিয়ারিং হুইলের মাধ্যমে একটা গাড়ি নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য ঋণ নিয়ন্ত্রণকে একটা গাড়ির স্টিয়ারিং হুইলের সাথে ছবি দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের স্টিয়ারিং হুইলটা নিয়ে বসে আছে। সে যেভাবে আর্থিক নীতি প্রণয়ন করে থাকে, ঋণ নিয়ন্ত্রণের যে নীতিগুলো আছে সেগুলো প্রণয়ন করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ওই নীতিগুলো মানতে বাধ্য করে ঋণ নিয়ন্ত্রণ করে। তারপর মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ। বাজারের অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে। বাজারে অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি, যদি বাজারে অর্থের সরবরাহ বেশি দেখা যায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক তার লাগাম টেনে ধরে, অর্থাৎ নতুন অর্থ সরবরাহ করা বন্ধ রাখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আবার যখন দেখে যে অর্থের কিছু সংকট দেখা যাচ্ছে, একটু তারল্য সংকট দেখা যাচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রা বাজারে ছাড়ে।
এইভাবে অর্থ সরবরাহ হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতা সংরক্ষণ করে থাকে। তারপর বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তারপর মূল্যস্তর স্থিতিশীল রাখা, যেহেতু কেন্দ্রীয় মূল্যস্তর কেন্দ্রীয় ব্যাংক কিভাবে মূল্যস্তর স্থিতিশীল রাখে, অথবা যেহেতু কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, ফলে মূল্যস্তরকে স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ। তারপর কারণ মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় ব্যাংক। কারণ প্রয়োজন হলে দেশে যদি তারল্য সংকট দেখা যায়, মুদ্রা কম দেখা যায়, তারল্য সংকট যদি সৃষ্টি হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রা প্রচলন করে, নতুন মুদ্রা বাজারে ছাড়ে। আবার যদি মূল্যস্ফীতি দেখা দেয়, তোমার অর্থের সরবরাহ যদি বেশি হয়ে যায়, তাহলে তারা কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রা বাজারে ছাড়া বন্ধ রাখে। এভাবে তারা মূল্যস্তর, কেন্দ্রীয় ব্যাংক দেশের মূল্যস্তর স্থিতিশীল রাখে। তারপর বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ, একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। তারপরে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম আরেকটি কাজ হচ্ছে তোমার ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। দেশে যত বাণিজ্যিক ব্যাংক আছে বা যত আর্থিক প্রতিষ্ঠান আছে, এগুলো উত্তর মানুষের চাহিদা মাফিক, যুগের চাহিদা মাফিক এগুলোর উন্নয়ন করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কাজ। তারপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। কারণ নতুন নতুন ব্যাংক খোলার অনুমতি দেয় কে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক নতুন নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা, তারপর পুরাতন ব্যাংকগুলোর নতুন নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে কেন্দ্রীয় ব্যাংক। আর এইভাবেই প্রচুর লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তারপর সরকার কর্তৃক গৃহীত ঋণের তদারক, কেন্দ্রীয় ব্যাংক সরকারি ঋণের তদারক করে এর যথার্থ ব্যবহার নিশ্চিত করে। এই হলো কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই তোমরা আজকের পাঠটি মনোযোগ দিয়ে দেখলে এবং শুনলে। তাহলে এখন আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তোমরা আজকের পাঠ থেকে কি শিখলে এটা মূল্যায়ন করতে চাই। তাহলে আসো আমরা তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করব, তোমরা দেখো প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কিনা। তোমরা যদি পাঠটি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। যেমন 1 নম্বর প্রশ্নটি হচ্ছে সকল ব্যাংকের ব্যাংকার কে? সকল ব্যাংকের ব্যাংকার কে, এটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি। সকল ব্যাংকের ব্যাংকার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে কাজ করেন? বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে কাজ করেন? তোমরা সাধারণত বিভিন্ন টেলিভিশন সংবাদে বা অর্থনৈতিক খবরে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান বা প্রধান নির্বাহী হিসেবে কে কাজ করেন তার নাম তোমরা প্রায় শুনে থাকো। তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ব্যবস্থাপনা প্রধান হিসেবে কাজ করে সেই পদটির নাম হচ্ছে গভর্নর। গভর্নর ব্যবস্থাপনা প্রধান হিসেবে কাজ করে হলো গভর্নর। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক কোন ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কোনটি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার নোট ও মুদ্রা প্রচলন করা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন নোট ও মুদ্রা প্রচলন করা। তারপর 5 নম্বর বাংলাদেশ ব্যাংক কখন কার্যক্রম শুরু করে? বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক 1971 সালের 16 ডিসেম্বর কার্যক্রম শুরু করে। 1971 সালের 16 ডিসেম্বর কার্যক্রম শুরু করে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি ঝটফট খাতায় লিখে ফেলো। সকল বাড়ির কাজ স্কুল খোলার পর আমাকে দেখাতে হবে। আমি সবগুলো বাড়ির কাজ একে একে দেখব। আজকের বাড়ির কাজটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক ব্যাখ্যা করো। তুমি নিজের ভাষায় কেন্দ্রীয় ব্যাংক যে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, সকল ব্যাংকের পথ প্রদর্শক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক যে কাজ করে, কিভাবে কাজ করে, কেন তাকে কেন্দ্রীয় সকল ব্যাংকের ব্যাংকার বা অভিভাবক বা সকল ব্যাংকের পথ প্রদর্শক বলা হয়, এটা তুমি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো।
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।